আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের এক কিংবদন্তি শিল্পীর শৈশবের গল্প জানব। ভাবা যায় ছোটবেলার সাধারণ কিছু দুষ্টুমি আর চারপাশটা গভীরভাবে দেখার ক্ষমতাই একজনকে বিশ্বের অন্যতম সেরা কার্টুনিস্ট তৈরি করে দিতে পারে। হ্যাঁ, ঠিক এমনই এক দারুণ গল্প লুকিয়ে আছে আর.কে লক্ষ্মণের লেখা হোয়েন আই ওয়াজ 12 বা যখন আমার বয়স 12 গল্পটির পড়তে পড়তে। চলুন শুরু করা যাক। একদম সরাসরি মূল কথায় আসা যাক। এখানে যে আইকনিক চরিত্রটিকে দেখা যাচ্ছে, চেনা চেনা লাগছে, তাই না? এটি হলো দি কমন ম্যান, আমাদের আজকের গল্পের প্রধান মানুষটির সবচেয়ে বিখ্যাত সৃষ্টি। অরণে ধুতি আর চেক কাটা কোট পরাই সাদাসেদে চরিত্রটি দশকের পর দশক ধরে ভারতের আম জনতার দৃষ্টিভঙ্গিকে একদম নিখুঁতভাবে তুলে ধরেছে। তো আজকের আলোচনায় কি থাকছে সেটা এক নজরে দেখে নিই। প্রথমে পরিচিতি, তারপর ভীতিকর শিক্ষক, এরপর বিয়ের বাড়ির সেই বিখ্যাত বিপর্যয়, পরিবারের সমর্থন, কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং সবশেষে পুরো গল্পের একটা ছোট্ট সারসংক্ষেপ। শুরুতেই প্রথম পর্ব, পরিচিতি, কিংবদন্তি কার্টুনিস্ট আর.কে লক্ষ্মণকে জানা। বইয়ের একদম শুরুতেই একটা দারুণ লাইন আছে, আর.কে লক্ষ্মণ is considered one of the best Indian cartoonists of the last century, অর্থাৎ গত শতাব্দীর অন্যতম সেরা ভারতীয় কার্টুনিস্ট। এই একটা লাইনই পরিষ্কার করে দেয় তার কাজের পরিধি ঠিক কতটা বিশাল ছিল। আর স্বভাবতই মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে এত বড় মাপের একজন শিল্পীর শুরুটা আসলে কেমন ছিল। আসলে একদম ছোটবেলা থেকেই তার ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকার দিকে একটা প্রবল ঝোঁক ছিল। মজার ব্যাপার হলো এই যে শৈশবের ছোট ছোট আঁকিবুকি, এগুলোই কিন্তু পরবর্তীতে তাকে একটা অবিস্মরণীয় পেশার দিকে নিয়ে যায়, আর এভাবেই জন্ম নেয় তার সেই বিশ্বজয়ী চরিত্র দি কমন ম্যান। এবার দ্বিতীয় পর্ব, ভীতিকর শিক্ষক, শ্রেণীকক্ষ এবং প্রথম ব্যঙ্গচিত্র। উই অল ওয়েন্ট টু আ কানাডা মিউনিসিপ্যাল স্কুল। ছোটবেলায় লেখকের এই মিউনিসিপ্যাল স্কুলের পরিবেশটা কেমন ছিল জানেন? একদম কড়া এবং থমথমে। ছাত্ররা সবাই মেঝেতে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে, বা বলা ভালো রীতিমতো কাঁটা হয় ভয়ে ভয়ে অঙ্ক শিক্ষকের ক্লাস করত। He was such a formidable character that we felt that even if we'd got the right answer, we'd be beaten anyway. মানে সঠিক উত্তর দিলেও মার খেতে হবে। অঙ্ক শিক্ষকের প্রতি ছাত্রদের যে কি পরিমাণ আতঙ্ক ছিল সেটা বোঝাতে এই লাইনটাই যথেষ্ট। শিক্ষকের মধ্যে সহানুভূতি বা করুণা বলতে লবডঙ্কা কিছুই ছিল না। I started sketching. It looked very much like a tiger. Suddenly, I felt a piercing pain in my left ear. ব্যাপারটা হলো ক্লাসে বসে লেখক লুকিয়ে সেই শিক্ষকের একটা ছবি এঁকেছিলেন, আর ছবিটা দেখতে একদম বাঘের মতো হয়েছিল। এর পরিণাম প্রচণ্ড জোরে কানমলার শাস্তি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হল এই শাস্তির পরপরই তার মনে একটা দারুণ উপলব্ধি আসে। তিনি বুঝতে পারেন কার্টুন আসলে একটা মানুষের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিত্বরই আসল বহিঃপ্রকাশ। চলে যাচ্ছি তৃতীয় পর্বে, বিয়ের বাড়ির বিপর্যয়, একটি স্কেচ যা প্রায় বিয়ের ভোজ পণ্ড করে দিয়েছিল। যে কোনো দক্ষিণ ভারতীয় বিয়ের পরিবেশে রান্নার ঠাকুরের কিন্তু অপরিসীম গুরুত্ব আর সম্মান থাকে। এখানেও পরিবারের সবাই তাকে যেভাবে তোয়াজ করছিল সেটা দেখলেই বোঝা যায় বিয়ের অনুষ্ঠানে তিনি ঠিক কতটা ভিআইপি গোছের মানুষ ছিলেন। I was a compulsive sketcher. My cousin saw my caricature and began to giggle. Everyone wanted to have a look at the sketch. ভাবুন অবস্থাটা, লেখক সে 3 বছর বয়স থেকেই যেখানে সেখানে স্কেচ করতেন। বিয়ের ওই চূড়ান্ত ভিড় আর ব্যস্ততার মধ্যেও তিনি আপন মনে সেই রাগী রাঁধুনির একটা কার্টুন এঁকে বসেন। আর সেই ছবি দেখে যখন একজন খিকখিক করে হাসতে শুরু করে, স্বাভাবিকভাবেই সবার মধ্যে সেটা দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এবার আসল গণ্ডগোল, যখন সেই রাগী আর চরম সম্মানিত রাঁধুনি মশাই বুঝতে পারেন যে তাকে নিয়ে আঁকা ছবি দেখেই এই হাসাহাসি চলছে, তিনি তো রেগে আগুন। ভীষণ অপমানিত বোধ করেন তিনি। রাগে গটগট করে একেবারে বিয়ের রান্নার কাজ ফেলেই চলে যেতে উদ্যত হন। বুঝতেই পারছেন পুরো পরিবারের মধ্যে তখন কি পরিমাণ আতঙ্ক আর তুলকালাম কাণ্ড শুরু হয়েছিল। এবার ৪ নম্বর পর্ব, উপসংহার, পরিবারের সমর্থন ও সুপ্ত প্রতিভার বিকাশ। You might think I was roundly scolded for this major catastrophe. I wasn't. My family always supported me. সত্যি বলতে এত বড় একটা বিপর্যয় ঘটানোর পর সাধারণত যে কোনো বাচ্চাই যে চরম বকুনি খাবে এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো লেখককে এতটুকুও বকা হয়নি, বরং তার পরিবার সবসময় তার পাশে ছিল। একটা উদারমনা পরিবেশ কিভাবে একজন কিংবদন্তি তৈরি করে, এটা যেন তারই সেরা উদাহরণ। তার বাবা মা কিন্তু এই দুষ্টুমিটাকে কোনো অপরাধ হিসেবে দেখেননি, বরং তার ভেতরের সুপ্ত প্রতিভাকে ঠিক চিনতে পেরেছিলেন। তাই বকুনির বদলে তারা তাকে চক, পেন্সিল আর রঙের বাক্স কিনে দিয়ে
আরও উৎসাহ দিয়েছিলেন। আর এই স্বাধীনতাটুকুই পরবর্তীতে তাকে ভারতের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হতে সাহায্য করেছিল। চলে আসছি পঞ্চম পর্বে, শব্দার্থ, কঠিন শব্দের অর্থ এবং দ্বিভাষিক শব্দভাণ্ডার বৃদ্ধি। এখানে আমরা গল্পের প্রথম দিকে 10টি খুব গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলেই দেখবেন ফর্মিডেবল শব্দটির অর্থ হল দুর্ধর্ষ বা ভীতিকর, যা ওই অঙ্কশিক্ষকের চরিত্র বুঝাতে ব্যবহার করা হয়েছে। আবার কম্প্যাশন মানে সহানুভূতি, যেটা চূড়ান্ত অভাব ছিল ওই শিক্ষকের মধ্যে। ইংরেজির সাথে সঠিক বাংলা অর্থগুলো মিলিয়ে পড়লে কিন্তু পুরো গল্পের প্রেক্ষাপটটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। চলুন পরের 10টা শব্দ চট করে দেখে নিই। এই শব্দগুলো মূলত ওই শিক্ষকের কার্টুন আঁকার ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল। এগুলো বেশ বর্ণনামূলক, যেমন ক্যারিকেচার মানে হলো ব্যঙ্গচিত্র বা কোনো অতিরঞ্জিত ছবি, আর সাবকনশিয়াসলি মানে হলো অবচেতনভাবে। ঠিক যেভাবে লেখক একদম অজান্তেই ওই শিক্ষকের চেহারার মধ্যে একটা বাঘের রূপ দেখতে পেয়েছিলেন। শব্দার্থের একদম শেষ তালিকায় রয়েছে এই 10টি শব্দ। বিয়ের বাড়ির ওই নাটকীয় গণ্ডগোলটা ভালোভাবে বুঝতে এগুলো জানা খুব দরকার। এখানে ক্যাটাস্ট্রফি মানে হলো আকস্মিক বড় কোনো বিপর্যয়, যেটা ওই রাধুনির চলে যাওয়ার হুমকিতে তৈরি হয়েছিল। অন্যদিকে এনলাইটেন্ড মানে হলো উদারমনা বা আলোকিত, যে শব্দটা লেখকের বাবা মায়ের দারুণ মানসিকতাকে একেবারে পারফেক্টলি বর্ণনা করে। এবার আমাদের একেবারে শেষ পর্ব, সারসংক্ষেপ, ওয়েন আই ওয়াজ 12 এর মূল বিষয়বস্তু এক নজরে। তো জীবনের ছোট ছোট ঘটনাগুলো মিলেমিশে কিভাবে একজন মহান শিল্পীকে তিল তিল করে গড়ে তোলে, সেটাই হলো এই চমৎকার আত্মজীবনীমূলক গল্পের মূল নির্যাস। একজন রাগী শিক্ষকের শাসন থেকে নিজের ভেতরের শিল্পসত্তাকে চেনা, বিয়ের বাড়ির ওই মজার ঘটনা থেকে মানুষের রিয়াকশন বোঝা, আর সবচেয়ে বড় কথা পরিবারের ওই নিঃস্বার্থ সমর্থন, এ সব কিছুর মিশেলই আর.কে লাক্সমানকে ভারতের একজন মাস্টার কার্টুনিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন মাথায় আসছে। আজকের দিনের সাধারণ শিশুদের ছোটখাটো দুষ্টুমির আড়ালে কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকতে পারে? আমরা যাকে হয়তো স্রেফ পড়াশোনায় অমনোযোগ বা নিছক দুষ্টুমি বলে উড়িয়ে দিই, তার পেছনেই হয়তো লুকিয়ে আছে আগামীর কোনো বিশ্বসেরা শিল্পীর সম্ভাবনা, ঠিক যেমনটা আর.কে লাক্সমানের ক্ষেত্রে হয়েছিল। এই চিন্তাটা কিন্তু আমাদের চারপাশের শিশুদের একদম নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। কৌতূহলী থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন।